আমি শহুরে মানুষ, আজন্ম আলোর ভেতরে লালিত পালিত। অন্ধকার মালুম পাই লোডশেডিং হলে। আমরা রাতেও ঠিকঠাক নিখোঁজ কালো অন্ধকার পাই না, কারণ নাইট ল্যাম্প জ্বলে। না হলেও রাস্তার আলো জানালা বা গিলের ফাঁক ফোকর দিয়ে আমাদের ঘরে ঢুকে পড়ে। আমাদের কথা হচ্ছিল ভূত নিয়ে। আমি ময়ূক আর ভুবন। আমি আর ময়ূক শহরের ছেলে। আমি কলকাতার, ময়ূক দিল্লির। ভুবন গাঁয়ের ছেলে। বাঁকুড়ার এক গাঁয়ে মানুষ হয়েছে, এখন চাকরি সূত্রে কলকাতায়। ভুবনের খুব ভূতের ভয়। ভুবন বলে ও ঠিক ভূতে ভয় নেই, তবে বিশ্বাস আছে। আমি আর ময়ূক হাসি, ব্যাপারটা একই হলো। আমাদের কথায় আপত্তি করে ভুবন। ওর মতে বিশ্বাস আর ভয় দুটো আলাদা বস্তু। আমরা হো হো করে হাসি। ময়ূক বলল, ভূতের ক্ষেত্রে কথাটা খাটে না। ভূতে বিশ্বাস থাকলেই ভয় তৈরি হয়, বিশ্বাস না থাকলে কোনো ভয় মানে ভূত নেই। আমার যুক্তি ছিল, যেখানে অন্ধকার থাকে সেখানেই ভূতের গল্প সত্যি হয়ে যায়। আমরা তো অন্ধকারটা ভালো করে চিনলাম না। আমাদের কাছে ভূত শুধু একটা গল্পের সাবজেক্ট। ময়ূক বলল, ওর মতে ভূত হলো সবচেয়ে বড় একটা ধাপ্পা। দীর্ঘদিন ধরেই এই ধাপ্পা চলে আসছে। কিছু মানুষ নিজেদের কার্যসিদ্ধির জন্য এই ধাপ্পা ফাঁদে, আর দুর্বল হৃদয় মানুষ গপ গপ করে তাই গেলে। ভুবন বলল, আমার হৃদয় দুর্বল নয়, দুর্বল আমার একটা পা। কথা শেষ করে ভুবন ক্যান্টিনের ছেলেটার খুঁজে গেল। আমাদের মনটা খারাপ লাগলো। ওর ডান পায়ে নার্ভের প্রবলেম আছে। পাটা বেশ দুর্বল, সেই পাটা ও টেনে টেনে চলে। পা নিয়ে ভুবন বেশ কষ্টে থাকে। ইয়ার এন্ডিংয়ের রাত, কাজ সেরে আমরা যে যার মতো গল্প করছি। কাজের ফাঁকে ফাঁকে দারুণ খাওয়া দাওয়া হয়েছে। নিতাইদে এসে আমাদের পাশ দিয়ে ঘুরে গেলেন এক চক্কর। বললেন, 4-5 বছর আগের ইয়ার এন্ডিংয়ের রাতে কাজ শেষ করে টেবিলের ওপর খবরের কাগজ বিছিয়ে মাথার নিচে ফাইল দিয়ে ঘুমাতাম। এখন কম্পিউটার টেবিলগুলো বড় ছোট, শোয়ার জো নেই আর ফাইলও নেই, সব সিডি। এর মধ্যে ক্যান্টিনের ছেলেটার হাতে চায়ের কেটলি আর কাপ নিয়ে ভুবন ফিরল। নিতাইদা বললেন, বাপরে বাপ, তুমি চা আনতে সেই 3 তলায় উঠলে, লিফট তো বন্ধ। আমরা বুঝলাম ভুবন ও দুর্বল হৃদয়ের কথায় আঘাত পেয়ে দুর্বল পা টেনে টেনে 3 তলায় উঠেছে। আসলে চা নয়, ও নিজেকে নিজেই চ্যালেঞ্জ জানাচ্ছে। নিতাইদা চা খেয়ে তাস খেলতে চলে গেলেন। ভুবন বলল, সামনে শনি রবি তোমরা আমার সঙ্গে একটা জায়গায় যাবে। আমি বললাম, ভুবন তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন? ভুবন বলল, না, আমি গাঁয়ের ছেলে, শুধু বিশ্বাস করে এসেছি, কোনোদিন প্রমাণ পাওয়ার চেষ্টা করিনি। আমার মনে হয় তোমরা ঠিক, আমি ভুল। ময়ূক বলল, ভূত দেখাবে? কোথায়, কত দূর? ভুবন বলল, বাঁকুড়া সোনামুখীর দিকে যাব, খুব বেশি দূর নয়, বর্ধমান থেকে বাস আছে। আমি বললাম, বেড়াতে ভালোই লাগে, তবে সেই বেড়ানোটা হলেই ভালো। হয়তো কোনো চ্যালেঞ্জ বা অ্যাডভেঞ্চারের মধ্যেও আমি ঢুকতে চাই না। ময়ূক বলল, তোমার সঙ্গে আমি যাব, এমন তো হতে পারে তুমি ঠিক আমি ভুল। ভুবন বলল, আমার পিসির বাড়ি। পিসি একাই থাকেন, ওখানে কোনো চ্যালেঞ্জ বা অ্যাডভেঞ্চার নেই। ছোটবেলা থেকে অনেক কথা শুনেছি। হঠাৎ মনে হলো একবার ঘুরে এলে কেমন হয়। চলো না, যদি কিছু ক্ষতি হয় আমার হবে, তোমাদের হবে না। অগত্যা ভুবনের সঙ্গে শনিবার ভোরে বেরিয়ে পড়তে হলো। বর্ধমান থেকে সোনামুখী 1.5 ঘন্টার পথ। হাওড়া থেকে ট্রেনে যেতে যেতে যেটুকু জানলাম তা 1-2 করে সাজালে বিষয়টা এইরকম। ভুবনের বাবার সঙ্গে সেজ পিসিমশাইয়ের জায়গা জমি নিয়ে ঝগড়া হয়। সেই ঝগড়ার জের নাকি আরও অনেকটা গড়িয়েছিল। ফলে দুই পরিবারের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। আমি প্রশ্ন করেই ফেললাম, তাহলে তুমি যে আমাদের নিয়ে যাচ্ছ সেখানে তোমাদের মুখ দেখা দেখি নেই, সেখানে আমাদের যাওয়াটা কি ভালো দেখায়? ভুবন হাসলো, বলল, সে অনেক বছর আগেকার কথা। এখন বাবাও নেই, পিসিমশাইও বেঁচে নেই। আমার সেজ পিসি অনেক জ্ঞাতি গোষ্ঠীকে দিয়ে বারে বারে খবর পাঠিয়েছেন, ওর বাড়িতে আমাকে একটিবার যেতে বলেছেন। আমার বাবা মা, আমাদের পরিবারের ঘোরতর আপত্তির জন্য আমি কোনো দিন যাইনি, যাবো বলে কোনোদিন ভাবিও নি। তোমাদের সেদিন আমি ডিসিশন নিলাম একেবার ঘুরেই আসি। আমাদের তো সেদিন ভূত নিয়ে কথা হচ্ছিল, তা তোমার পিসির বাড়ি গেলে কি ভূত মিলবে? ভুবন ট্রেনের জানলার বাইরে চোখ রেখে কিছুক্ষণ চুপ করে থাকলো। বলল, ভূত মিলবে কিনা জানি না, তবে আত্মা বা অশরীরী কিছু একটা অস্তিত্ব অনুভব করা যাবে। বাহ, আত্মা, অশরীরী, এগুলোকে পেলেও তুমি জিতে যাবে ভুবন।
ভুবন ম্লান হাসলো। আমি জিততে আসিনি ময়ূক, তোমরাও যেমন কিছু একটা উত্তর চাইছো, আমিও তেমন একটা হিসেব মেলাতে যাচ্ছি। আমি বললাম, তোমার পিসি কি ডাকিনী বিদ্যা জানেন, না ভূত নিয়ে চর্চা করেন? ঘাড় নাড়ল ভুবন। আমার সেজ পিসি খুব ভালো মানুষ। আমার ছোটবেলায় সেজ পিসি মশাই মারা গেছেন, বলতে পারো অকাল মৃত্যু। তারপর থেকে ওই বাড়িতে যিনিই গেছেন তিনি অনুভব করেছেন বাড়িতে আরো একজনের অস্তিত্ব। তোমার পিসিমশাই কি আত্মহত্যা করেছিলেন? হ্যাঁ, ঘাড় নাড়ল ভুবন। আমার পিসিমার বিশ্বাস ওই বাড়িতে আমি গেলে উনি উদ্ধার পাবেন। আশ্চর্য, তোমার যার সঙ্গে ওর উদ্ধার পাওয়ার কি সম্পর্ক ঠিক বুঝলাম না তো। আমি বললাম, আসলে ওদের কোনো সন্তান ছিল না, আমরা 3 ভাই 2 বোন। আমার জন্মের পর আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ হয়। আমাকে বলতে পারো পিসিই মানুষ করেছিল। আমি হয়তো আর একটু বড় হলে পিসির বাড়িতেই চলে যেতাম। ওরা আমাকে ওদেরই সন্তান ভাবত। ময়ূক জানালার দিকে তাকিয়ে বলল, তুমি তাহলে একটা অশরীরী আত্মাকে উদ্ধার করতে যাচ্ছ? গ্রেট, মনে হচ্ছে জমে যাবে। ট্রেন বর্ধমানে ঢুকলো। এসেছি যখন দুপুর 12টা। ভুবনের পিসি একা থাকেন, বিশাল বাড়ি, তবে সেটা ঠিক বাড়ি নয়, প্রায় ভগ্নস্তূপ। থাকার জায়গা প্রচুর। একতলায় গরিব একটা পরিবার থাকে, দোতলা জুড়ে থাকেন ভুবনের পিসি। বাড়িতে ঢুকেই মহিক বলল, ভুবন তো ভূতের লোকেশনটা দারুণ বেঁচেছে। আমি বললাম, যদি সত্যি সত্যি ভূত বলে কিছু থাকে তবে তাদের আবাস এমনই হবে। ভুবন বলল, প্লিজ পিসির সামনে এসব কিছু বলো না, যাতে ওর সন্দেহ হয়। মহিক বলল, খেপেছ? দেয়ালেরও কান আছে, ভূতের কি কান নেই? আমাদের কথা শুনে ভূতগুলো সব দেখা না দিয়ে পালিয়ে যাক আর কি। আমি বললাম, তুমি নিশ্চিত থাকো ভুবন, আমরা বেফাঁস কোনো মন্তব্যই করব না। তোমার পিসি দুপুরে তোমাকে দেখে যা কাঁদলেন, বেফাঁস মন্তব্য করলে না জানি উনি কি করবেন। পিসি আমাকে বড্ড ভালোবাসতেন। পিসিমশাই খুব ভালোবাসতেন, তবে শুনেছি পিসিমশাই ছিলেন খুব রকচটা। তারপর কি যে হলো? কি হয়েছিল ভুবন? ভুবন চুপ করে থাকলো। তেমন কিছু না, দুপুরে খেলাম খুব সাদামাটা বিউলির ডাল আর আলু পোস্ত, সঙ্গে ছিল কাঁচকলা ভাজা, কুমড়ো ফুলের বড়া আর পাঁপড় ভাজা, আমড়ার চাটনি। আমরা খুব চেটে পুটে খেলাম। পিসিকে বললাম, আপনি সব একা হাতে করেছেন? ছি ছি, এত করতে গেলেন কেন? আমার কথায় ভুবনের পিসি আবার চোখের জল ফেললেন। বললেন, ভুবনের পিসি মশাই থাকলে তোমাদের এত অযত্ন হতো না। আমার টাকা আছে বাবা, আনা করার লোক নেই। এই বাড়িতে কেউ আসতে চায় না, থাকতে চায় না। কেন পিসি? ওই যে নিচে একটা পরিবার দেখলাম, ওদের কোথাও মরার জায়গা নেই, তাই এখানে মাথা গুঁজে পড়ে আছে, না হলে ওরাও থাকতো না। কেন, এটা ভূতের বাড়ি? ভূত আছে এ বাড়িতে, মহিক বলল। খুব জোরে বিষম খেলো ভুবন, আর ভুবনের পিসি সাট সাট করে ব্যস্ত হয়ে পড়লেন। দুপুরে শুয়ে শুয়ে আমি বললাম, ভুবন, তুমি যদি তখন না বিষম খেতে, আমাদের তখনই কিন্তু ভূত দর্শন হয়ে যেত। মহিক বলল, ভুবন ইচ্ছে করে বিষম খেয়েছে, ও চাইনি দুপুরের রোদে ভূতের গল্প হোক, রাত হলে গল্পটা অনেক অ্যাডভান্টেজ পাবে। ঠিক আছে ভুবন, রাত হোক, তোমার পিসির কাছে আমি আমার কথা তুলবো, তুমি ভাই আর বিষম খেও না। ভুবন শুকনো হাসি হাসলো। দুপুরে ঘুম, বিকেলে একটু আশপাশ ঘুরে সন্ধ্যের মুখে আমরা এসে এই বাড়িতেই ঢুকলাম। আমি বললাম, এ কি কারেন্ট নেই? এখনো লোডশেডিং নাকি? কিন্তু রাস্তায় আলো জ্বলছে, আশপাশের বাড়িতেও কারেন্ট আছে বলে মনে হয়। আমরা 3 জনে দোতলার বারান্দায় মাদুর পেতে বসলাম। ভুবনের পিসির কাছে জানলাম, ঘরে ঘরে আলো পাখা সব লাগানো আছে। একদিন এ বাড়িতে বিদ্যুৎ ছিল, কিন্তু এখন আর বিদ্যুতের কোনো প্রয়োজন নেই। ময়ূক ফিসফিস করলো, খাসা জায়গা, পুরো ভুতুরে আবহাওয়া। পিসিমা বললেন, কেউ তো এ বাড়িতে আসে না বাবা, কার জন্য কারেন্ট পুষবো? বরং যিনি বাস করেন বাড়ির আলোয় তার কষ্ট হবে। কে বাস করেন পিসি? আমি বললাম, ভুবনের পিসি মশাই। মহিক ফিসফিস করলো, সাইকির প্রবলেম। পিসি বললেন, তিনি এ বাড়িতে আমার ভুবন মহারাজের জন্য অপেক্ষা করে আছেন 26টা বছর। ভুবন এলো, এবার উনি উদ্ধার হয়ে যাবেন। ভুবন মাথা নিচু করলো। পিসি বললেন, তুই আর একবার আসিস বাপ আমার, আমি শান্তি সত্যায়ন করব, ওর দোষ খণ্ডাবো। ভুবন বলল, আমি আসবো পিসিমা, কিন্তু তাতে কি ওর দোষ খণ্ডন হবে? অমন করে বলিস নি বাবা আমার, সবাই বললো আমি বিশ্বাস করি না। ভুবন বলল, সবার কথা শোনার দরকার কি?
উনি কি করেছেন তো আমি সারা জীবন বহন করে চলেছি আমার শরীরে। তুই বিশ্বাস করিস এটা উনি করেছেন? তোকে সন্তানের মতো ভালোবাসতেন, সেই উনি তোর এত বড় সর্বনাশ করবেন? ভুবন হাসলো। না, হয়তো আমাকে খোঁড়া করতে চাননি, কিন্তু মেরে ফেলতে চেয়েছিলেন, পারেননি। ছিছি, এটা যদি তুই মনে প্রাণে বিশ্বাস করিস তাহলে তোকে আর আসতে হবে না। উনি কষ্ট পাক আর দগ ডাক, প্রেত হয়ে ঘুরুক, তোকে উদ্ধার করতে হবে না। আমি বলছি বাবা, তোর মন পরিষ্কার না হলে তুই ওর মুখে জল দিস না। কথা শেষ করে পিসি কাঁদলেন না, কিন্তু উনি যেন কেমন শক্ত হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। আমি ময়ূক হাঁ করে ওদের কথা শুনছিলাম, যদিও আমরা এসব কথার বিন্দু বিসর্গ বুঝতে পারছিলাম না। পিসি নিচে চলে যেতেই আমরা ভুবনের ওপর ঝাঁপিয়ে পড়লাম বিষয়টা পরিষ্কার করে জানার জন্য। ভুবন যা বলল তা ওদের খুবই পারিবারিক ব্যক্তিগত একটা ঝগড়ার কাহিনী। ভুবনের পিসেমশাই ছিলেন খুব রকচটা একগুঁয়ে। তিনি নাকি এ সময় ভুবনের বাবার কাছ থেকে শ্বশুরের সম্পত্তির বড় একটা অংশ দাবি করেছিলেন। দাবিটা প্রথমে হাসতে হাসতে মজা করে উঠেছিল, কিন্তু পরে তা প্রচণ্ড বিবাদের রূপ নেয়। পিসি প্রচণ্ড কান্নাকাটি করলে ভুবনের বাবা মা বিষয়টা নিষ্পত্তি করতে আসেন পিসিমশাইয়ের এই বাড়িতে। নিষ্পত্তি তো হয় না, ঝগড়া আরও বেড়ে যায়। আর ঠিক এই সময় নাকি পিসিমশাইয়ের কোলে ছিল ভুবন। রাগে অন্ধে পিসিমশাই হঠাৎ ভুবনকে ছুঁড়ে ফেলে দেন সিঁড়ি থেকে। ভুবন মারাত্মক আহত হয়, হয়তো মারাও যেতে পারত। যাই হোক, একসময় সে সুস্থ হয়ে ওঠে, কিন্তু তার ডান পা ভেঙে যায়। পায়ের নার্ভেও প্রচণ্ড চোট পায়। তারপর সারা জীবন তাকে পা টেনে টেনে হাঁটতে হচ্ছে। অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু হওয়ার নয়। ভুবন বাস্তবিক একজন খোঁড়া মানুষ হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পরে ভুবনের পিসিমশাইয়ের বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন। সবাই বলে এখনো তিনি প্রেত হয়ে এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। ভুবনের পিসির মতে ভুবন যদি পিসিমশাইয়ের প্রেতকে জলদান করে তবেই তার মুক্তি মিলবে। ভুবন সব কথা শেষ করে চুপ করে বসেছিল। বলল, এসব আমাদের একান্ত পারিবারিক আর ব্যক্তিগত কথা, কাউকেই বলি না, কিন্তু আজ এমনভাবে জড়িয়ে গেছি তাই তোমাদের বলতে হলো। আমি এখানে আসিনি, কোনোদিনও আসতামও না। যিনি আমার এত বড় ক্ষতি করেছেন তার বাড়ি আমি আসি? আমার বাবা মাও চান না, শুধু আমি এসেছি। আমি বললাম, তোমার পিসিমশাইয়ের প্রেত বা আত্মার অনুভূতি আমাদের দিতে? মহিক বলল, ভুবন, তুমি তর্কে জিতে এখান থেকে যেতে পারবে না। তুমি কিন্তু মারাত্মক একটা রিস্ক নিয়েছো। এসব জাতি বিবাদ অনেকদিন মানুষের মধ্যে জিয়ে থাকে। তোমার পিসিমশাই তোমার ক্ষতি করতে চেয়েছিলেন, হয়তো তোমার পিসির মধ্যে সেই রাগ আছে। আমাদের সাবধানে থাকতে হবে। ভুবন বলল, আমি বিশ্বাস করি না। পিসিমা খাওয়ার জন্য ডাকলেন। আমরা সবাই খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। হ্যারিকেনের আলো জ্বলছে ঘরে, ওপরেই বাথরুম। আমাদের ঘরের দরজা দেওয়ার আগে পিসিমা এসে দাঁড়ালেন। বললেন, আমি পাশের ঘরে আছি, জেগেই থাকবো। যদি বাইরে যাও তোমাদের মাথার কাছে জানলাটা খুলে আমাকে ডেকে নিও, একা একা বেরিয়েও না। পিসিমার কথা শুনে ময়ূক হাসলো। ময়ূক বলে, একটা টর্চ নিয়ে আসা উচিত ছিল, ভূত এলে আমরা দেখবো কিভাবে। ভুবন তার ব্যাগ খুলে টর্চ বের করে দিল। আমি বললাম, তবে হ্যারিকেন জ্বলুক। কেন, তোমার ভয় করছে? ময়ূক বলল। ভুবন চুপ করে আছে। আমি বললাম, ভুবন, আমার একটা কাজ করতে পারো? প্ল্যানচেট কি করে করতে হয় জানি না, তুমি বরং তোমার পিসেমশাইকে কল্পনা করো, তার কথা আমাদের বলো। মহিক বলল, দারুণ আইডিয়া। ওর কথা হচ্ছে শুনে উনি যদি তাড়াতাড়ি চলে আসেন, অনেকক্ষণ সময় ওর সঙ্গে আমাদের আড্ডা হবে। ভুবন বলল, তার কথা আমার মনে নেই, তবু মনে করো, মনে না থাকলে শোনা কথা বলা। আমি বললাম, ভুবন বলল, সোনার ফ্রেমের চশমা পরতেন, চশমাটা এখনো যেন আমার একটু মনে আছে। বাহ, তারপর? সরু গোঁপ ছিল, চাপা গাল, একটু কুঠারাগত চোখ। আমাদের বাড়িতে পিসির বিয়ের একটা ছবি ছিল, তাতে দেখেছি। বলে যাও, থেমো না। আমি বললাম, বাবা মায়ের কাছ থেকে যা শুনেছো, যা জেনেছো। উনি খুব দাম্ভিক ছিলেন। আমার বাবা বলতেন, তোর পিসেমশাই হাঁটলে মাটি কাঁপত। হঠাৎ মনে হলো আমাদের মাথার ছাদের উপরে কে যেন হাঁটছে লম্বা লম্বা পা ফেলে। ভুবন একটু চুপ করে গেল। মনে হলো ওর কানেও শব্দটা এসেছে। ভুবন বলল, পিসেমশাই লম্বা ছিলেন, খুব ভালো গান গাইতেন, সারদ বাজাতেন। মহিক বলল, একটু থাম ভুবন, মনে হচ্ছে ছাদের উপর কেউ ঘুরে বেড়াচ্ছে, যেন কোনো ভূতেরই এই টিপিক্যাল স্বভাব।
ভয় দেখানোর হলে ছাদের উপর উঠে দমদম করে হেঁটে বেড়ায়। আমার বুকের ভেতর কেমন ছ্যাঁক করে উঠল, কোথায় যেন শারদ বাজছে। আমি বললাম, স্টপ, কথা বলো না, কিছু শুনতে পাচ্ছ? কোথায় রেডিও বা টেপ চলছে? ময়ূক বলল, না, শারদ বাজাচ্ছে কেউ। আমি বললাম, ধপ করে ঘরের ভেতরকার হ্যারকিনটা নিভে গেল। আমরা তিনজনে চুপ করে বিছানায় শুয়ে আছি। হয়তো আমরা সকলেই কান খাড়া করে মাপার চেষ্টা করছি শরদের আওয়াজটা কত দূর থেকে আসছে। আমার মনে হলো খুব কাছে শরদ বাজছে, হয়তো এই বাড়িটায় কোনো ঘরে। অন্ধকারটা ক্রমশ আমার কাছে অসহ্য হয়ে উঠছে। আমি বললাম, ভুবন, তোমার টর্চটা জ্বালাও তো, হ্যারিকেনটা জ্বালি। ময়ূক বলল, হ্যারিকেনটা জ্বালানো কি খুব দরকার ছিল? আমি ভুবনের পাশ থেকে টর্চ নিয়ে দেশলাই ঠুকে ঠুকে হ্যারিকেন জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু হলো না। অগত্যা একটা মোমবাতি জ্বালালাম ঘরে, এক কোণে রেখে হ্যারিকেনের আড়াল দিলাম। আধো অন্ধকার ঘরের ভেতর আমরা পরস্পরের অস্তিত্ব বেশ টের পাচ্ছি। ময়ূক বলল, আমার কাছে যা শরৎ তাই সেতার, তাই গিটার, তবে আমি তোমাদের কথা বিশ্বাস করছি। ভুবনের আগে বলা পিসেমশাইয়ের শরৎ বাজানোর সঙ্গে এই শরৎটা বেশ মিলে যাচ্ছে। ঘরের ভেতর আবার অন্ধকার, মোমবাতিটা নিভে গেল। ময়ূক বলল, অক্সিজেনের অভাব, বড় বড় তিনখানা জানালা আছে ময়ূক। আমি বললাম, ময়ূক বলল, তবে হাওয়া আসছে। দাঁড়াও, আমি মোমবাতি জ্বালিয়ে এবার ব্যাগ দিয়ে আড়াল করে দিচ্ছি। ভুবন উঠলো, টর্চ চালালো, তারপর ফিসফিস করে বলল, আশ্চর্য, মোমবাতিটা গেল কোথায়? ভুবনের কথায় আমরা দুজনে উঠে বসলাম। বিছানা থেকে লাফিয়ে নামলো ময়ূক। ও টর্চ জেলে সারা ঘর খুঁজলো, কোথাও মোমবাতিটা নেই। ময়ূক বলে, ঘরে নিঘাত ইঁদুর আছে, নেভা মোমবাতিটা নিয়ে পালিয়েছে। ভুবন তার ব্যাগ থেকে বের করে আনার একটা মোমবাতি আবার জ্বাললো। ময়ূক স্থির হয়ে বসে থাকলো বিছানায়। মোমবাতি জ্বলছে, মাথার উপর কেউ যেন লম্বা লম্বা পা ফেলে হাঁটছে। শরদের সুর ছড়িয়ে পড়ছে সারা বাড়ি। আমরা বিস্ফারিত চোখে চেয়ে আছি ঊর্ধ্বে ঘরের কড়িকাঠের দিকে। ময়ূক বলল, একজন হাঁটছে, সেই আবার শরৎ বাজাচ্ছে। আমি আর ভুবন চুপ করে আছি। বিছানায় উসকুস করছে ময়ূক। আবার টপ করে মোমবাতির আলোটা তীব্র জ্বলে ঘর অন্ধকার হয়ে গেল। ময়ূক টর্চ জ্বালিয়ে সঙ্গে সঙ্গে উঠে বসলো। টর্চ জ্বালিয়ে ধরাজ করে নিচে নামলো, বললো, মোমবাতিটা নেই, ম্যাজিক নাকি? ময়ূক মরিয়া হয়ে মেঝে থেকে সারা ঘর জুড়ে টর্চ ঘোরাতে লাগলো। কেউ নেই, কিচ্ছু নেই। বিশাল ঘরটার ভেতর আলো আধার, আমাদের ছায়াগুলোই নাচতে নাচতে ঘুরে বেড়াতে লাগলো। ময়ূক বলল, ভুবন, আমার সঙ্গে চালাকি হচ্ছে। তোমার পিসি নিজ্ঞাত কাউকে দিয়ে ছাদে হাঁটাচ্ছেন আর শরৎ বাজাচ্ছেন টেপ রেকর্ডারে। আমি ছাদে যাব, তোমরা চলো আমার সঙ্গে। আমার পাশ থেকে ভুবন উঠে বসলো, চল। আমি যেন উঠতে পারছি না, সারা শরীর ভারী হয়ে গেছে। ভুবন বলল, ঘুমিয়ে পড়লে? না। আমি কোনো ক্রমে উঠে বসলাম। সামনে ময়ূক টর্চ হাতে দরজা খুলল। দরজা খুলে আমরা চমকে উঠলাম। দরজার সামনে মাটিতে বসে আছেন ভুবনের পিসি। তোমরা কোথায় যাচ্ছ? ময়ূক বলল, ছাদে কেউ আছে। তোমাদের কি ঘুমের খুব অসুবিধা হচ্ছে? আমরা একবার ছাদে যাব, কে আছে দেখব। যিনি আছেন তাকে দেখা যায় না। ময়ূক পিসিমার মুখের ওপর টর্চ ফেলে বলল, এর মানেটা কি? ছাদে লোক হাঁটাচ্ছেন, টেপে শরৎ বাজাচ্ছেন। পিসি বললেন, চলো, আমিও তোমাদের সঙ্গে ছাদে যাই। ছাদে কেউ নেই, পিচ্ছিল ছাদ, শ্যাওলা পড়ে ভয়ঙ্কর হয়ে আছে। পিসি বললেন, ছাদে হেঁটো না, অনেক জায়গায় ছাদ ভেঙে গেছে। আমরা টর্চের আলোয় দেখলাম ছাদের মাঝে মাঝে বেশ কটা বড় গর্ত, ওখানে ছাদ ধসে গেছে। আমরা নিচে নেমে এলাম। পিসি বললেন, আমার ঘরে একবার দেখবে নাকি? মই বলল, কি? টেপ রেকর্ডার তো নেই বাবা, একটা রেকর্ড প্লেয়ার আছে, অনেক রেকর্ডও আছে, সেটা যদি তুমি একবার চালাতে পারো। আমরা বুঝলাম পিসি ময়ূকের কথায় মনক্ষুণ্ণ হয়েছেন। পিসি বললেন, তোমরা ঘরে যাও, ঘুমানোর চেষ্টা করো, আমি পাশের ঘরে আছি, গায়ত্রী মন্ত্র জপ করছি। তোমরা শুয়ে পড়ো, এখানে কারো কোনোদিন ক্ষতি হয়নি, ক্ষতি হবে না। মানুষটা রাগী ছিলেন, তাই সবাই তাকে ভুল বুঝেছে। তিনি ভুবনকে কোল থেকে ছুঁড়ে ফেলেননি, তার কোল থেকে ভুবন পড়ে গেছে সিঁড়িতে, উনি ধরতে পারেননি, তাই অনেক অনেক বদনাম সয়েছেন। ভুবন আমাদের ঘরের ভেতর টেনে এনে দরজা বন্ধ করে দিল। দরজার বাইরে ভুবনের পিসি চিৎকার করছে, আমার কথা তুই বিশ্বাস কর ভুবন, তুই যা শুনেছিস তা মিথ্যে। আত্মহত্যার আগে উনি শুধু সারা দিন রাত বসে বসে শরৎ বাজাতেন আর পাগলের মতো ছাদে ঘুরতে ঘুরতে বিড়বিড় করতেন। আমার কোল থেকে পড়ে গেল, আমি ধরতে পারলাম না।
আমার কথা যদি বিশ্বাস না করিস তবে ছাদে গিয়ে জিজ্ঞেস করে আয়। হ্যাঁ হ্যাঁ তাই যাব, আমি ভয় করি নাকি ওকে, চিৎকার করে উঠল। আস্তে আস্তে চারিদিক শান্ত হয়ে গেল। পাশের ঘরে নিশ্চয়ই ভুবনের পিসি গায়ত্রী মন্ত্র জপ করছেন। শান্ত, চারিদিক বড় শান্ত, এত নিস্তব্ধতা কোনোদিন অনুভব করিনি। আমরা যেন পরস্পরের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। একসময় আমরা তিনজনে ঘুমিয়ে পড়লাম। আমাদের ঘুম ভাঙলো ভয়ঙ্কর এক চিৎকারে। অন্ধকারের ভিতর থেকে আমি আর ময়ূক ঠকঠক করে কাঁপছি। আমরা দুজন হাত বাড়িয়ে টর্চ খুঁজছি, ভুবনকে খুঁজছি, টর্চও নেই, ভুবনও নেই। আমরা তিনজনের নিচের বাসিন্দা দুজন আর অনেক পাড়া প্রতিবেশী টর্চের আলোয় ভুবনকে পাওয়া গেল একটা ইটের স্তূপের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে রাতেই ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এর পরের কথা খুবই সংক্ষিপ্ত। আমরা ভেবেছিলাম ভুবন বাঁচবে না, কিন্তু ভুবন বেঁচে ফিরল। অবশ্য ফিরতেও সময় লেগেছিল 3 মাস। সারা শরীর আঘাত কম পায়নি, সবচেয়ে বেশি আঘাত পেয়েছিল ডান পায়ে, ওই পাটাই তো ওর দুর্বল। আমরা বুঝেছিলাম এবার ও পুরোপুরি খোঁড়া হয়ে যাবে। কিন্তু যেদিন ভুবন জয়েন করলো আমরা অবাক হয়ে দেখলাম ও 2 পা ফেলে সোজা হয়ে হেঁটে আসছে। ভুবন আমাদের জানালো পরশু সে পিসির বাড়ি গিয়েছিল, শান্তি সত্যায়ন হয়েছে। আমরা ইচ্ছে করলে একদিন যেতেই পারি পিসির বাড়িতে। পিসি নাকি খুব আমাদের কথা বলেছেন। কথা শেষ করে ভুবন বলল আমার ডান পাটা এখন স্বাভাবিক হয়ে গেছে। সেদিন ছাদ থেকে পড়ে গিয়ে আঘাতটা আমার পায়ের উপর দিয়েই গেছে। দুর্বল নার্ভ আঘাত পেয়ে স্বাভাবিক হয়ে গেছে। আমরা হাঁ করে ভুবনের কথা শুনলাম। নিজেদের চোখেও দেখলাম ভুবন সোজা হয়ে হাঁটছে, কিন্তু আমরা ভুবনকে জিজ্ঞেস করতে পারিনি সেদিন সে একা ছাদে গেল কেন, গেলই যদি কি ঘটেছিল সেখানে। নমস্কার।